বিয়ের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর সাথে একটা কথা বলতে পারেনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকায়। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলোয় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম। আবারও বিছানায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল একটা ছবির ওপর। মুহূর্তে ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারো নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষার শত শত রাত পার করে দেই, এই যে আমি গাড়ির আওয়াজ পেলে ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ সে, তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতে আমার শরীর এত কাঁপতেছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রায়, আমার বয়স 18-র মতো। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আরবার খান জয়, সে পেশায় ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আরবারের ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাজগুলো পরিষ্কার করলাম। হঠাৎ করে একটা কাজ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। অতীত আমার যখন 10 বছর বয়স, আমি গ্রামের একটা সাধারণ পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করেন। সৎ মা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবা গ্রামের বাজারে অনেক বড় কাপড়ের দোকান ছিল। বাবা সারাদিন পর বাড়িতে আসলে সৎ মা আমার নামে মিথ্যে বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা মিথ্যা যাচাই না করে আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট ছিল। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবে দিন চলে যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন প্রায় 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সব ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে দিল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতে মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রায় নিচু স্বরে বলল, মামি আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ওষুধগুলো নিয়ে আসবে। ঠিক আছে মামি, রায় বলল। একটু পরে রায় স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ওষুধ কিনে নেয় রায়, কিন্তু পরে মুষলধারে বৃষ্টি নামে। রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায় কোনো উপায় না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরের একটা কুড়িঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রায় ঘরটায় প্রবেশ করতে তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রায়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের শরীর ভিজে যাওয়ায়, শরীর লেপটে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটির নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটা রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটা থেকে অনেক দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম রায়। আপনার নাম কি? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। রায়, আপনাকে তো কখনো দেখিনি। আপনি কি এলাকার নতুন? আবরার, আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি। একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? রায়, স্কুল শেষ করে মামার ওষুধ কিনতে দেরি হয়েছে। আবরার, ও তুমি তো শীতে কাঁপছো, তুমি আমার এই শার্টটা পরতে পারো। রায়, না থাক, লাগবে না। আবরার, আরে না না, ভালো লাগবে। রায় শার্টটা নিল। এমনিতে তো শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রায় আর আবরারের মাঝে। কথা বলতে বলতে দুজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতে পারলো না, আর ওটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রায়ের ঘুম ভাঙে। তারা বাইরে
আস্তে সবাই তাদেরকে ঘিরে ধরলো। একজন বলল, এই মেয়ে যখন এই পুরুষ মানুষের লগে ঢলঢলি করতে মন চায় তাহলে নিজের মামার সামনে বলতে পারিস, এভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছিস কেন? এমন ভাব ধরে থাকে যেন কিছুই বুঝিস না, আর তলে তলে পুরুষ মানুষের সাথে বিছানায় কাটাতে ভালোই লাগে, তাই না? আরেকজন বলল, হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করছিস? হ্যাঁ। এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এই ব্যাপারে কি বলছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলে উচিত নয়। কাল রাতে আমরা আবার কথা শেষ করার আগে আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা, এই ওদের নিয়ে চল। আবরার রায়কে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা, রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এলো। কাল সারা রাত রায়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রায়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রায়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না, এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে নষ্ট করে দিলে। মামা, বিশ্বাস করো আমি কিছু করিনি, ওরা না জেনে আমার নামে মিথ্যে কথা বলছে। রায় বলল। রায়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করছিস, আবার বড় কথা বলছিস। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরে ঠাঁই হলো না, এখন আমাদের ঘরে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রাম আবরারের রায়ের কথা ছড়িয়ে পড়ছে। পুরো গ্রাম রায়কে ছিছি করছে। আবরারের বন্ধুরা এলো। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদির অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর, আবরার একবার যদি তোকে জেলে দেয় এরা তাহলে রক্ষা নেই, তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই যা করার ভেবে চিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরারের কথা শেষ হতে সবাই কাজে আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লাখ টাকার দেনমোহরে বিয়ে হলো। রায় ওর মামা আর ঘরে তুলে নেয়। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরোর দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলছে। আবরার রায়কে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির ভিতরে যেতে আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতে বসেছিল। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা, সম্পর্কে তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতরে মিশকা নিয়ে গেল। রায় বাড়ির ভেতরে যেতেই এক ভদ্রমহিলা বলে উঠল, এই ভূতটাকে কেন বাড়ির ভেতরে নিয়ে এলে মিশকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিলে। বড়লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? রায় ছলছল চোখে তাকিয়ে রইল মহিলার দিকে। মিশকা আবার বলল, প্লিজ ফুপি চুপ করো, কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই, এতে পাপ হয় জানো না? এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতে রায় চমকে উঠল। মিশকা, এই বুঝি আমাদের আবরারের বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরারের ফুপু বলল, এটা কি করছো আনিলা? নিজের ঘরে কাল সাপকে ঠাঁই দিচ্ছ? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন এই মেয়ে কী করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারলো বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলা মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুয়ে অনিলা বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত অনিলা বেগমের পা ছোঁয়ার আগে তিনি রায়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলে বউরা মেয়ের মতো হয়, তুমি মিশকার থেকে কোনো অংশে কম নাও আমার কাছে। আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সবসময়। কথাগুলো বলে অনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটাকে যে স্বচ্ছ মনের মানুষ তা রায় বুঝতে পারল। তার কথা কঠিন স্বর বলল, মনটা নরম। মিশকা রায়কে আরবারের ঘরে নিয়ে গেল। মিশকা দেখলো আরবার ব্যাগের মধ্যে জামা কাপড় আর কিছু কাগজ গুছিয়ে রাখছে। মিশকা আরবারকে বলল, ভাইয়া তুমি হঠাৎ করে কেন ব্যাগ গুছিয়ে নিচ্ছ? মাত্রই তো বাড়ি এলে। আরবার কোনো কথা বলল না। মিশকা আবারও আরবারের কাছে গিয়ে বলল, কি হলো ভাইয়া বলো। এবার আরবার কঠিন চোখে একবার তাকিয়ে রায়ের দিকে তাকালো, তারপর বলল, আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে,
এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করব না মিশকা। আরবার কথাটা বলে বেরিয়ে গেল। মিশকা অনিলা বেগমকে ডাকতে গেল। অনিলা বেগম আস্তে আস্তে আরবার গাড়ি নিয়ে বের হয়ে যায়। রায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আরবারের ফুফু রোহানা বেগম অনিলা বেগমের কাছে এসে বলেছিলাম না এই মেয়ে অলক্ষী একটা, দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল, আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিল এই ছোট লোকের মেয়েটা। অনিলা বেগম তার কথায় কান না দিয়ে আরবারকে কল করলো। প্রথমবার আরবার রিসিভ না করলে পরে রিসিভ করে। আরবার ফোন রিসিভ করতে অনিলা বেগম বলল, আরবার বাবা তুই কোথায় যাচ্ছিস সোনা? আরবার আমি আমেরিকা চলে যাচ্ছি মা। কেন বাবা? এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। অনিলা বেগম ওই দিন আরবারকে অনেক বোঝায়, কিন্তু আরবার ফিরে আসেনি। বর্তমানে হঠাৎ দরজা টোকায় রায়ের ধ্যান ভেঙে যায়। রায় পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে। রায় একবার আরবারের ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতে মিশকা ভেতরে আসে। মিশকা বলল, রায় আজ কলেজে যাবে না? হ্যাঁ আপু যাবো। ওকে, আমার সাথে তাহলে চলো, আর একটু পরে নাস্তা করতে নিশ্চয়ই আসো, কেমন? মিশকা চলে যেতে রায় দরজা লাগিয়ে দিল। রায় স্বাধীন বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুলগুলোতে পানি দিতে লাগলো। আরবার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময়ে এই গাছের সাথে রায় পার করে দেয়। একটু পরে রায় রেডি হয়ে নিচে নাস্তা করতে যায়। রায়কে দেখে ফুফু রুহানা বেগম বলে এসে গেছে, নাস্তা করছে। এই মেয়ে তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের বাবা মা তো খোঁজ নেয় না, আর যাদের কাছে বড় হয়েছ তোমার ওই মামামই তো এই পর্যন্ত তোমার একটা খোঁজ নিল না। তার জন্মের ঠিক আছে নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে? রায়ের চোখ পানিতে ভরে ওঠে। রায় যে কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে যায়। বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে থাকে। গভীর রাত হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। আর সারাদিনে রায় ঘর থেকে বের হয়নি। শাশুড়ি মা অনিলা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। অনিলা বেগম কখনো শাশুড়ি মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটা রায় তাকে দিয়েছেন। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ রায় ডুকরে কেঁদে দিল। কেন আরবার? আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কোনো দোষ না করেও শাস্তি পাবো? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না, আমি যে ক্লান্ত হয়ে পড়ছি। আপনার রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে অনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করছে। আফজাল খান হচ্ছে মিশকা আর আরবারের বাবা। অনিলা বেগমকে অন্যমনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে অনিলা? আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরার চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটা দোটানার মধ্যে পড়ে আছে। আর প্রতিদিন তোমার বোনের অপমান মেয়েটা নিজেকে আরও গুটিয়ে নিচ্ছে। মেয়েটার বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করব আমি বুঝতে পারছি না। আর জাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি, এখন ঘুমাও। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিচ্ছে। নিজের প্রিয়জনরা যেভাবে তাকে দূরে ঢেলে দিয়েছে তাতে এক চরম হতাশায় ভুগছে। হতাশা তাকে ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু রায় মরতে পারে না। আত্মহত্যা যে মহাপাপ, এই পাপ সে করতে চায় না। রায় ফুপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ করে রায়ের মাথা খুব ব্যথা করে। রায় কাউকে কিছু এই ব্যাপারে বলেনি। রায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙ্গুলের নাকে নিচে রাখতে আঙ্গুল ভিজে যায়। রায় নিজের আঙ্গুলের সামনে ধরতে লাল বর্ণের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু পরিমাণ। রায় মাথাটা দু হাতে চেপে ধরল। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিয়ে এলো। আস্তে আস্তে চোখ মেলে তাকালো রায়। মাথাটা এখনও ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। রায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। নিচে নামতে রায় অবাক হয়ে গেল। সবাই বাড়ি পরিষ্কার করছে। বাড়ি রং করার জন্য লোক এসছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে এর মানেই রায় বুঝলো না। রায় রান্নাঘরে উঁকি মারলো। অনিলা বেগমকে দেখতে পেল। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। অনিলা বেগম পেছন ঘুরে রায়কে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের ঘুম হয়েছে? রায় বলল, হুম। অনিলা বেগম বলল, কত বেলা হয়েছে দেখেছিস? তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না মা। কেন রে, কি হয়েছে? আমার মাথাটা ব্যথা করছে, কিছু ভালো লাগে না। অনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি মাথা
ব্যথা করছে, ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না না, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। এখন যা খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কে আসবে? অনিলা বেগম মুচকি এসে বলল, আরবার আসছে। আজ সকাল 5টায় কল এসেছিল এয়ারপোর্ট থেকে, এখন বিমানে আসে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রায়ের হাত পা ঠান্ডা হয়ে এসেছে, বুকের ভিতর অজানা ভয় শুরু করছে। বুকের বাঁ পাশটা খুব জোরে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জল রাশি জমা হয়ে গেছে। আজকে সত্যি সে আসবে? আচ্ছা, আপনার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে? রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো, কাবারে অর্ধেকটা ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে, রায় ডিভানে দাঁড়িয়ে আছে। রায়ের ছোট্ট মনে হাজারো কথার ছন্দ খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙে। আফজাল খান আবরারকে রিসিভ করতেই গিয়েছিল। রায়কে এক দৃষ্টি তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষার প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাপডাপ আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিষ্কার ঘরে। আবার নিজের বাড়িতে 1 বছর পর এসেছে। অনিলা বেগম খুশি শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনিও কেঁদে ফেললেন। আবরার মাকে জড়িয়ে ধরলো। আবরার নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার। ঘরটা পরিষ্কার দেখে আবরার খুশি হলো। আবরার চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকে কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবারে ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিচ্ছে। সাদিও এসেছিল আবরার সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে, আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারো উপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রায় মিষ্টার ঘরে বসে আছে। সে আবরারের ঘরে যাবে না। অনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায়। রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। চিরচেনা ঘরটাতে আজ প্রবেশ করতে তার ভয় হয়। রায় ঘরে গিয়ে দেখলো আবরার ঘরে নেই। রায় বিছানায় এক কোণে গিয়ে শুয়ে পড়লো। রায় আবরারের সামনাসামনি হতে চায় না। রায় বিছানাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে উঠলো। রায় পেছনে তাকিয়ে দেখলো আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়েছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো? রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানে ঘুমিয়েছ? আবরার বলল। রায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবরার চোখে এক রাশ ঘৃণা থাকলো, রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরা আবারও বলল, আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি। মলিন কণ্ঠে রায় বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? ডিভানে ঘুমাবে তুমি, আমার ঘরে তোমার জায়গা হবে না। রায়ের ছোট্ট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কাবাট খুলে তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেপারে সাইন করে দাও। রায় বলল, এটা কিসের পেপার? আবরার কাট কাট গলায় বলল, ডিভোর্স পেপার। তুমি এই বাড়িতে আর 4 মাস থাকতে পারবে, তারপর তুমি চলে যাবে। আবরার কাবাট খুলে একটা প্যাকেট বের করলো। তারপর আবরার বলল, এখানে দেনমোহরের সব টাকা আছে, 4 মাস পরে চলে যাবে। তুমি আমাকে মুক্তি দিয়ে এখন পেপারে সাইন করে দাও। রায় বুক ভরা কষ্ট নিয়ে বলল, এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করব। আবরার বলল, না, এখনই করতে হবে। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই, তোমরা ছেলেদের ফাঁসাতে সব করতে পারো, এখন তাড়াতাড়ি সাইন করে দাও। রায় কথা বাড়ালো না, চোখের পানি মুছে সাইন করে দিল পেপারে। রায় সাইনটা করতে আবরার পেপার নিয়ে গেল। তারপর বলল, এখন যাও ঘর থেকে। আর শোনো, তোমার জামা কাপড় আর কাবারে রাখতে পারবে না, আমি ব্যাগে ভরে রেখেছি, ঘরের অন্য কোথাও রেখে দিও। রায় নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব। সে আবরারের সামনে দুর্বল হবে না। রায় শীতের মধ্যে চলে গেল ডিভানে একটা বালিশের কম্বল নিয়ে। কোনো শীতের মধ্যে দাঁড়িয়ে আছে রায়। স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে। রায় দুঃখ ভরা কণ্ঠে বলল, আবরার, দয়া করে দরজাটা খুলুন। আমি বাইরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ফ্লোরে শুয়ে থাকবো, তবুও আমাকে ভিতরে যেতে দিন। আবরার, আমার কথা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমাতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। রায়ের কথাগুলো আবরার শুনতে পাচ্ছিল, কিন্তু সে বিছানা থেকে উঠছে না। রায়ের যা হোক তাতে তার কি? এতটা নিষ্ঠুর হবেন না, একটু দয়া করুন আমার ওপর। আবরার, অন্তত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরারের ভীষণ রাগ হলো, নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরার রাগ হয়ে দরজার কাছে গেল। তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকারে করে আমার ঘুমের 12টা না বাজালে শান্তি হচ্ছিল না। রাই, আপনার বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আমি একটু ঘুমাতে পারছি না, আমার মাথাটা অনেক ব্যথা করছে, একটা ওষুধ দিন না প্লিজ। আপনার কি ভেবেছো আমি কিছু বুঝি না? সব তোমার রুমে ঘুমানোর ধান্দা,
তাড়াতাড়ি ওষুধ নাও আর চলে যাও। রায় ওষুধের পাতা থেকে একটা ওষুধ নিল, তারপর আবার ডিভানে চলে গেল। কিন্তু অশ্রু জল চোখে আবরারের দিকে একবার তাকিয়েছিল। আবার রায়ের সেই চোখ কি দেখেছিল? রায় ডিভানে যেতে আবারও দরজা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না। শেষ রাতের দিকে রায় ঘুমিয়ে গেল। এই মেয়ে আর কতক্ষণ ঘুমাবে? আবরার চিৎকারে রায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি, তাই না? রায় আবরারের দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এখন তাড়াতাড়ি উঠো। রায় ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখন আবরার বলল, আমাদের মধ্যে যা হয়েছে তা যেন মা বাবা না জানে, বুঝেছো? রায় আবরারের দিকে তাকিয়ে রইল। রায় মুখে কিছু বলতে পারলো না। ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের, তবুও কাউকে কিছু বুঝতে দিবে না সে। কিছুক্ষণ আগে রায় নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রায় আর মিশকা যাচ্ছে। হঠাৎ রায় মিশকাকে বলল, আপু গাড়িটা একটু থামাতে বলো না ড্রাইভার আঙ্কেলকে। মিশকা, কেন, কিছু লাগবে? রায়, আসলে আপু আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পরে যাব। মিশকা রায়কে নামিয়ে নিল আর যাওয়ার সময় রায়কে সাবধানে থাকতে বলল। মিশকা গাড়িতে যেতে রায় একটা রিক্সা ডেকে নিল, তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রায় এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রায়কে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবৎ? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন, আর কোনো উপসর্গ আছে আপনার? মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে, আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর 2 দিন আগে নাক থেকে রক্ত বেরছিল। আপনাকে কিছু টেস্ট দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, একদম দেরি করবেন না। রায় চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পর রায় আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বেরিয়ে রায়কে না পেয়ে সন্দেহ হলো। রায় সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না। আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলেছেন। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়ে অফিসে এসেছে, কিন্তু গাড়িটা ব্রেক কেন করছে না সেই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতে চেয়েও ব্যর্থ সে। আবরার গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আবরার গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রায় আর মিচকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রায় রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রায় নিচে যেতেই দেখলো আফজাল খান কাউকে কল করছে। তার মুখে চিন্তার ছাপ। রায় আফজাল খানের পাশে বসলো, তারপর বলল, বাবা আপনাকে চিন্তিত রাখছে, কিছু হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিছু হয়নি। আরবার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। এখন খেয়ে নাও, যাও। সন্ধ্যা হয়ে গেছে, আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হলেন। এমন সময় মোবাইলে একটা কল আসলো। আফজাল খানের ফোনের দিকে তাকিয়ে আবরারের নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথেই কল রিসিভ করতে ওপাশ থেকে একজন বললেন, আমি পুলিশ অফিসার শকত বলছি। আফজাল বললেন, এটা আমার ছেলের নাম্বার, আপনার কাছে আমার ছেলের ফোন কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। আপনার ছেলে এখন হসপিটালে ভর্তি, আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া ঠিকানায় চলে আসুন। আফজাল খানের দেরি করলেন না। আবরার গাড়ি দুর্ঘটনার কথা অনিলে শুনে ডুকরে কেঁদে উঠলেন। আবরারের দুর্ঘটনা রায়ের পায়ের নিচে মাটি যেন সরে গেছে। রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, রায় বাবা উনি ঠিক আছেন তো? বাবা ওনার কিছু হয়নি? আফজাল, আমি জানি না মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেল। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসেপশন থেকে আবরারের কেবিনের নাম্বার জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ তার কলিজা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামাতে চাইছে না। রায় কাচের জানলা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতে রায় বলল, আমার স্বামীর কী অবস্থা? আপনার স্বামী ভালো আছেন, মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাস আগে ঠিকমতো হাঁটতে পারবে বলে মনে হয় না, তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান আসতে দেরি হবে, চিন্তা করবেন না। ডাক্তার কথাগুলো বলে চলে গেল। রাত 2টো বাজে, চারিদিকে নীরবতা বিরাজমান। রায় আবরারের পাশে বসে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে রায় ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরার পাশে তাকাতে রায়কে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরার ইচ্ছে হলো না রায়কে ডাকতে, কিন্তু খুব পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। আবরার রায়কে আস্তে করে ডাক দিয়ে বলল, এই শুনছো রায়? আবরার ডাক দিতে রায় তার বিধ্বস্ত চোখে তাকালো। রায় ব্যস্ত কণ্ঠে বলল, আপনার কিছু লাগবে? আপনার কোথাও কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো আমি? রায়কে থামিয়ে গিয়ে আবরার বলল, আমি ঠিক আছি রায়, আমার খুব পানি পিপাসা
পেয়েছে, একটু পানি দেবে আমাকে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলছে। রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের কাছে একটু ভালো কথা অমৃতের থেকে উত্তম। প্রেমিকের কাছে রায় অতি ব্যস্ত হয়ে আবরারের কাছে পানি নিয়ে এলো। রায় আস্তে করে আবরারের মাথার নিচে হাত রাখলো। আবরার মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল। আবার পানি খেয়ে শুয়ে রইল। তারপর বলল, মা বাবা আসেনি, তুমি এখানে কেন? রায়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না, এটা রায় বুঝতে পারলো। রায় একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন। বাবা আর মিশকা বাইরে আছেন। মা আপনার এই অবস্থা থেকে অসুস্থ হয়ে পড়ছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছু বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আবরার আর ঘুম আসছে না। রায় আবরারের পাশেই বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল, আমার মাথা ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রায় কোনো কথা না বলে আবরার মাথায় হাত বোলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রায় কিছু না বলে মুচকে হাসি দিল। আবরার এরপর বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরও 4 মাস আমি আপনার স্ত্রী, আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন। আবরার মুখ ভার করে শুয়ে রইল। সে অসুস্থ বলে রায় তাকে এই কথাগুলো বলছে, এটা আবরার বুঝলো। একবার সুস্থ হোক, তারপর বুঝবে। রায়ের নরম হাতের পরশে আবরার ঘুমিয়ে গেল, কিন্তু রায় আর ঘুমালো না। সারা রাত আবরারকে দেখেই পার করে দিল। বেলা 11টায় আবরারের ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো রায় নেই। এর ভিতরে কেবিনে নার্স প্রবেশ করলো। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি কি খুব লাকি স্যার, আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য। সারা রাত আপনার কাছে বসেছিল, আমরা হাজার বলে সরাতে পারিনি। উনি একটু আগে 1 ঘন্টার জন্য বাইরে গেছেন। আপনার খেয়াল আমাকে রাখতে বলেছেন। আবরার রায়ের প্রতি রাগ হলেও যে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে যেতে গেছে। মেয়েটা ভালো নাটক করতে পারে, সবাইকে বোঝাচ্ছে যে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না। আবরার শুয়ে আছে। এর মধ্যে রায় ভেতরে প্রবেশ করলো। আবরার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে গেছে, মুখটা বড্ড বেশি শুকনো লাগছে। রায় অনেক চেষ্টা করে কষ্ট একটু হাসলো। তারপর বলল, কেমন আছেন? শরীর এখন ভালো আছে, আসতে একটু বেশি দেরি হয়ে গেছে তাই না? আবার শক্ত কণ্ঠ বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সাথে এমন একটা ভাব করছো যে আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। রায় টলমল চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বড্ড অবুঝ আবরার। আমার সবাইও আপনাকে দিয়ে দিতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি করব বলুন, ওইটা তো আমার কাছে খুব বেশি নেই। আপনি আমাকে সত্যি বুঝলেন না। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারপর কেবিন থেকে বেরিয়ে গেল, চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রায় স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরারের পাশে বসে রায়কে বলল, এখন ওষুধ খেতে হবে, আমি স্যুপ খাইয়ে দিচ্ছি, আপনার কোনো কথা শুনবো না আমি, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আবরার, আমার উপর হুকুম জারি করছো তুমি? তুমি কি ভেবেছো আমি অসুস্থ বলে কিছু করতে পারবো না? রায় স্যুপে ফু দিতে দিতেই বলল, আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না, তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করেই গেলাম, ক্ষতি কি? মরে গেলে তো আর করতে পারবো না। হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই, ওই দিন হাদা চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি না হয় আমার মতোই করে থাকুক, ক্ষতি কি তাতে? আর মাত্র কয়েকটা দিন। এবার রায়ের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এখনই মরার কথা বলো কিভাবে? তোমার থেকে বয়স্ক লোক পড়ে আছে এখনো, আর তুমি মরার কথা বলছো? রায় হাসলো। তারপর আস্তে করে বলল, ওপারে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে। আমার চিঠি চলে এসেছে, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আবরার, আপনার অজানা হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশা ঢাকা ভরে। রায় আবরারকে খাবার ওষুধ দিল। তারপর ওষুধ খাইয়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছে দিল। রায় ট্রেতে সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল, আমি 10 মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে, নাস্তা করা হয়ে গেলে চলে আসবো। রায় ট্রে নিয়ে চলে যাবে। তখন আবরার বলল, আমি অসুস্থ বলে দয়া করছো আমাকে? তুমি কি ভাবো আমি তোমার অভিনয় বুঝি না? একটা নার্স রাখতে দিতেছো না কেন? তোমরা মতো মেয়েরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বলে না, সেবা করার বিনিময়ে কী চা বলো? রায় আবরারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় কথা বলছে না। তাই আবরার বলল, কী হলো, কথা বলছো না কেন? কি চাই তোমার? রায় এবার শান্ত গলায় বলল, প্রথমত আপনাকে দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, আর আমি বেঁচে থাকতে আমার স্বামীর জন্য অন্য মেয়ে সেবা করবে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, ঠিক বলছেন,
আমাদের মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আপনি আগে সুস্থ হন, তারপর আমি চেয়ে নেব। সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমায় ভালোবাসো? এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে ভালোবাসি। কেন মিথ্যে নাটক করছো? আবরার বলল, মিথ্যে নাটক আমি করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আপনার ভালোবাসায় আমার দরকার নেই। আমি যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য। আর যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে হ্যাঁ, আমি অভিনয় করছি। কারণ ভালোবাসা আর যাই হোক আপনি বুঝবেন না। আমি মরার আগে আরেকটা বিয়ে করে খুশি হবেন আশা করি। রায় কথাগুলো বলে আর দাঁড়ানো না, চলে গেল। আবরার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি আমাকে বুঝবে না কেন? তুমি আমাকে ঠকিয়েছো। আমার কি দোষ ছিল? অনেকক্ষণ হয়ে গেছে, রায় আসছে না। 15 মিনিট পার হয়ে গেছে। এদিকে আবরার একা একা কিছুই ভালো লাগছে না। আবরার খুব রাগ হচ্ছে মেয়েটার উপর। মেয়েটা ইচ্ছে করে দেরি করছে। আবরার ভাবনায় ছেদ করে রায় রুমে আসলো। রায়কে দেখে আবরার চোখ সরিয়ে নিল। রায় আবারও আবরারের দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণ কি মশাই? মুখটা এমন বাংলার পাঁচ করে রেখেছেন কেন? আমি কারো উপর রাগ করিনি। আবরার বলল, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। সাদি ভাই এসেছে, তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে। রায় খেয়াল করলো আবরার মুখের রং পরিবর্তন হচ্ছে। আবরার শরীর কাঁপছে রাগে। আবরার শরীর কাঁপছে খুব করে। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, কী হয়েছে আপনার? হঠাৎ রেগে যাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তাহলে ক্ষমা করে দিন। আবরার রায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে কেন এসেছো? যাও না তোমার সাদির কাছে, ওর সাথেই তো তোমার। আবরার আর কিছু বলল না, হঠাৎ থেমে গেল। রায় অস্থির কণ্ঠে বলল, আপনি কী সব বলছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর এভাবে রেগে গেলেন কেন সাদি ভাইয়ের নাম শুনে? কি হয়েছে আমাকে বলুন না। আবরার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব। আবরার নিজেকে চোখ বন্ধ করে নিল, তারপর কয়েকটা শ্বাস নিল। রায় আবারও বলল, কী হয়েছে বলুন না। আবরার রায়কে বলল, আমাকে একা থাকতে দাও, যাও সাদির সাথে কথা বলে এসো। সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো? আপনি বরং একটু উঠে বসুন। রায় কথাটা বলে কাবাডের কাছে গেল। তারপর একটা সাদা কাপড় বের করলো। রায় কাপড়টা নিয়ে আবরারের কাছে গিয়ে বলল, এবার আমার কাছে আসুন। কেন, কি করবে এটা দিয়ে আগে বলো? এটা আপনার গলায় বেঁধে দেব। কেন বাঁধবে এটা? বাঁধার পরে দেখতে পারবেন। এবার কাছে আসুন। কাপড়টা দিয়ে রায় আবরারের শরীর ঢেকে দিল। তারপর বলল, এবার একটু বসুন, আমি আসছি। রায় একটু পরে নাইফ, রেজার, শেভিং ক্রিম সহ আরও কিছু জিনিস ঘরে আনলো। আবরার রায়ের হাতে ওগুলো দেখে বলল, এগুলো কেন এসেছো? তোমার গোঁফ আর চুল বড় হয়েছে একদম। আপনাকে এখন চিড়িয়াখানা হনুমানের মতো লাগছে। রায় কথাটা বলে মুচকি মুচকি হাসছে। অপরদিকে আবরার ছোট ছোট চোখ করে রায়ের দিকে তাকিয়ে বলল, কি বললে? আমাকে হনুমানের মতো দেখতে? রায় শান্ত স্বরে বলল, ভুল কি বললাম আমি? বিশ্বাস না হলে একবার আয়নায় নিজের চেহারাটা দেখে নিন। রায় কথাটা বলে একটা ছোট্ট আয়না আবরারের সামনে ধরলো। আবরার আয়নার দিকে তাকিয়ে হা হয়ে আছে। সত্যি তো, চুল আর গোঁফ বেশ বড় হয়ে গেছে। কিন্তু এই বলে পুচকি মেয়েটা তাকে হনুমান বলল। আবরার রাগীওয়ালায় বলল, আমার চুল দাড়ি তোমাকে কাটতে হবে না। আমাকে তো হনুমানের মতো দেখতে। আমার লাগবে না চুল গোঁফ কাটা। আমি আমার স্বামীর চুল গোঁফ কেটে দেবো, তাতে আপনার কি? আর আমার স্বামীকে আমি হনুমান বলবো? আমার যা ইচ্ছে বলবো। আপনি এর মাঝে কথা বলার কি? হ্যাঁ, আমার স্বামীর সেবার কোনো ত্রুটি আমি হতে দেব না। এবার লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন। রায় আবরারের চুল আর গোঁফ কেটে ছোট করে দিল। আবরার সারাটা সময় রায়ের মুখের দিকে তাকিয়েছিল। একটা কথাও আবরার বলেনি। চুল গোঁফ কাটার পর রায় ভেজা কাপড় দিয়ে আবরারের শরীর সুন্দর করে মুছে দিল। আর আবরার শুধু রায়কে দেখছে। রায় ড্রয়ার থেকে একটা মলম এনে আবরার ছোট ছোট কাটা জায়গায় লাগিয়ে দিল। আবরার রায়কে বলল, এতটা কেন করছো? এই করুণাগুলো না করলে নয়। সাদি অপেক্ষা করছে তোমার জন্য। আমাকে নিয়ে কেন তো অভিনয় করছো? আমার এইসব একদম ভালো লাগছে না। সত্যি বলছি, আমার সাথে অভিনয় করো না। আবরারের কথা শেষ হতে রায় বলল, আপনার যদি সাদি ভাইকে নিয়ে এত মাথা ব্যথা, তাহলে বলুন। আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না। সে খুব ভালো করে জানে আমি আপনার কাছে আছি। এখন আপনাকে গেঞ্জি পরতে হবে। আপনি আমার কাছে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। আবরার সুন্দর করে কাপড় পরিয়ে দিল রায়। আবরার আর কোনো কথা বলছে না। তারপর বিছানায় শুয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। আবরার বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, এখানে থাকো। রায় হাসলো আবরারের কথায়। রায় মুচকে এসে বলল, আমি শাওয়ার নিতে যাব। আমি বাইরে কোথাও যাচ্ছি না, কিছুক্ষণের মধ্যে চলে আসব। আবরার এখন নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করলো। রায় নিজের ব্যাগ থেকে কাপড় বের করেছিল। হঠাৎ রায়ের মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। রায়ের চোখে ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। রায় দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যেয়ে রায় নিজের মাথায় চোখে পানি দিল। অপরদিকে রায় কোনো
ওয়াশরুমে দৌড়ে গেছে এটা আবরার বুঝতে পারলো না। আবরার রায়ের নাম ধরে ডেকেছে। রায় নিজের মাথার দুহাত চেপে ধরছে, নাক থেকে আবারও রক্ত আসছে আরম্ভ করছে। রায় বেসিন থেকে পানি নিয়ে নিজের নাক পরিষ্কার করলো। ওপাশ থেকে আবরার রায়কে ডেকেই চলছে। রায়ের চোখে পানি টলমল করছে। রায়ের চোখে পানি মুছে নিল, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রায়কে দেখে আবরার বলল, ওভাবে কেন ওয়াশরুমে গেলে? আর আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো কোনো সাড়া দাওনি। তোমার চোখে মুখে হঠাৎ কেন পানির ঝাপটা দিয়েছো? রায় নিজেকে স্বাভাবিক রেখে বলল, মাথাটা একটু ব্যথা করেছিল, তাই পানির ঝাপটা দিলাম। বেশি খারাপ লাগলে তোমার ডাক্তার ডাকতে বলবো আমি? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি, আপনি শুয়ে থাকুন। রায় নিজের ব্যাগ কাছে পেল, তারপর কিছু ওষুধের পাতা বের করলো। রায় ওষুধগুলো থেকে কয়েকটা ওষুধ খেয়ে নিল। আবরা আস্তে করে বলল, এটা কিসের ওষুধ তুমি খেয়েছো? আমাকে দেখাও তো। মাথা ব্যথার ওষুধ। আপনি হঠাৎ আমাকে নিয়ে এত আগ্রহ কেন প্রকাশ করছেন? আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, তাহলে কিন্তু কাঁদতে হবে। শুয়ে থাকুন। রায় কথাগুলো বলে গোসল করতে চলে গেল। রায় শাওয়ার নিয়ে সোফায় শুয়ে আছে। রায় আবরারের সাথে কথা বলছে না। শরীরটা দিনকে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। মাথা ব্যথা, ঘাড় ছিঁড়ে যাচ্ছে রায়ের। আমার যে ক্ষুধে লেগেছে, এই খবর কি কেউ রাখে নাকি? দুপুর হয়ে যাচ্ছে, সেই খবর তো কেউ রাখে না। আমাকে নিয়ে ভাবার কারো সময় আছে নাকি? এই বাড়িতে বিদেশে ভালোই ছিলাম এতদিন। প্রচণ্ড মাথা ব্যথার মাঝে রায়ের খুব হাসি পাচ্ছে। আপনার রায়কে খোঁচা মেরে কথাগুলো বলল। লোকটার কথা না বলে যে থাকতে পারছে না তা স্বীকার করবে না, উল্টে দোষ রায়কে দিয়ে চলছে। রায় আস্তে করে উঠে বসে বলল, তারপর আবরারের কাছে গিয়ে বলল। রায় মুচকি এসে বলল, আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না? আমি খাবার নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। রায় বলল, এখন আর কষ্ট করে খাবার আনতে হবে না, আমি পরে খাবো। আমার মাথাটা ব্যথা করছে, তুমি বরং একটু চুল টেনে দাও। আবরারকে বড্ড অচেনা লাগে রাইয়ের কাছে। মানুষটা আসলে কি চায় বুঝেই না। লোকটা এই ভালো তো এই খারাপ। রাইয়ের ভাবনার মাঝে আবরার বলল, কি হলো, দেবে না? রায় আবারও মাথার কাছে বসলো। তারপর আবরারের চুলের ভিতর নিজের নরম হাতগুলো স্পর্শ দিল। রাই আবরারের কাছে এসে বসে আছে। আবরার চোখ রাইয়ের মাঝে স্থির। এই চোখের দিকে আবরার তাকাতে চায় না। ওই চোখে আবরারের মরণ হবে যে কোনো এক সময়। না, আবরারের কোনো বেইমানের চোখে তাকাবে না। নিজের বেহায়া চোখকে ফিরিয়ে নিতে চেয়েও আবরার ব্যর্থ প্রতিমূর্তি। রাইয়ের গলার ডান দিকে লালচে তিলটা আবরার চোখে নেশা সৃষ্টি করছে। রায়কে আবরার খুঁটিয়ে দেখতে চায় না, কিন্তু এই মেয়ে বড্ড ভয়ঙ্কর। দুপুর 2টা বাজে। আবরার গভীর ঘুমে তলিয়ে আছে। রায় নিচে গিয়ে খাবার ঘরে নিয়ে আসে। আবরার সব কিছু গুছিয়ে নিল। রায় আবরার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে রায় বলল, আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগে আমি আপনাকে খুব করে চাইতাম। আমি রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে চাইতাম, কিন্তু এখন আর চাই না। আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবলেই কষ্ট হয়। আপনাকে ছেড়ে কিভাবে যাব বলুন তো? আমি তো আরও মায়ায় জড়িয়ে যাচ্ছি। এই ভালোবাসা ছেড়ে আমি কিভাবে যাব? আপনি এসে আমার কাজটা বড্ড কঠিন করে দিলেন। আপনার নামের শিকলে আমি আটকা পড়ে যাচ্ছি। আপনার শ্রাবণ আধারে তুমি প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।